সাখাওয়াত হোসেন শান্তর কাছে একটু শুনি যে ঠিক কেন আসলে বিএনপি থেকে গেছেন দুজন এই সফরে প্রধান উপদেষ্টার সাথে, আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। না, আমার কাছে এরকম কোনো ইনফরমেশন নাই। এখন বিএনপি তাদের মহাসচিবকে পাঠিয়েছে না প্রধান উপদেষ্টা তিনি এদেরকে অনুরোধ করে নিয়ে গেছেন, এটা তো প্রথম প্রশ্ন। তবে যাওয়াটা একদিক থেকে ভালো হয়েছে এই জন্য যে একটা নির্বাচন সামনে, এই অবস্থায় জামায়াত ইসলাম শেখ হাসিনার যে ফ্যাসিবাদের দোসর এইরকম একটি ইসলামপন্থী দলকে নিয়ে যুগপৎ আন্দোলনে মাঠে নেমেছে পিআর সিস্টেমের জন্য, জুলাই সনদ নিয়ে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ। মূলত এই তিনটাই দাবি, বাকিগুলা সব তো কমন কথা, সবাই বলে। সেই অবস্থায় দেশে এই যে নির্বাচন সংক্রান্ত যে অনিশ্চয়তাটা চাউর হয়ে যাচ্ছে, জামায়াত এবং বিএনপির একটা দূরত্বটা বাড়ছে এবং সাংঘর্ষিক হয়ে ওঠে কিনা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে, এরকম আশঙ্কা অনেকে করছে। সেই অবস্থায় যদি এই দুই দলের নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে একসঙ্গে সফরসঙ্গী হন, কিছু কথা তো হবে ওইখানে, নিশ্চয়ই হবে। রাজনীতিবিদরা যেখানেই যাক, বাকি সবকিছু আলাপের মধ্যে দিয়ে একটু রাজনৈতিক কথা তো হবে, কিছু কথা যেন হয় সেই ব্যবস্থা করার জন্য, এবং সেটাও জানি না সেই ব্যবস্থা করার জন্যই আয়োজন হতে পারে, অথবা এই আয়োজনের সুযোগে কিছু কথা হবে, সেটাও হতে পারে। কিন্তু যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী এই সময় গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে একটা সমঝোতা থাকার দরকার দেশের প্রশ্নে, গণতন্ত্রের উত্তরণের প্রশ্নে, সেই ক্ষেত্রে এদের মধ্যে যদি ডায়ালগ না হয়, দেখাদেখি না হয়, আলাপ না হয়, সেটাও তো ভালো না। সেই ক্ষেত্রে যদি এটাকে তারা সুযোগ হিসেবেও গ্রহণ করেন পজিটিভলি, যেহেতু একসঙ্গে গিয়েছি, একসঙ্গে তো নাস্তা করতে বসতে হবে, একসঙ্গে একটু গল্প করতে হবে, কথা বলতে হবে, এবং সেখানে যেহেতু প্রধান উপদেষ্টাও সঙ্গে আছেন, তাকে অভিভাবক মেনে এই মুহূর্তে তো নির্বাচনটা পরিচালনা যদি এই সরকারের অধীনে হয়, সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস তো এই নির্বাচনের প্রধান অভিভাবক। তো সেই ক্ষেত্রে এটা মন্দ কিছু আমি দেখি না, বরং এটা পজিটিভলি নেওয়া ভালো। আরেকটা পজিটিভ দিক হচ্ছে, অলরেডি ইউএসএতে আওয়ামী লীগ এই সফরকে কেন্দ্র করে মিছিল মিটিং শুরু করে দিয়েছে। সেখানে কিন্তু এই বিএনপি মহাসচিব সঙ্গে থাকাতে ওইখানে বিএনপিও কিন্তু পাল্টা সমাবেশ নিয়ে নেমেছিল, আজকেই নেমেছে। সুতরাং সামনে এইটাকেও অ্যাক্টিভ করে রাখা হলো, যে প্রধান উপদেষ্টা এখানে গেলে বা মাহফুজ যাওয়ার পরে যেভাবে যে হেনস্থার শিকার হয়েছে, সেইখানে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট গ্রুপ তাদেরকে রেজিস্ট করবার জন্য একটা গ্রুপ কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে বিএনপি মহাসচিব যাওয়ার ফলে। এটা না হলে এইভাবে দাঁড়াতো কিনা সেটাও একটা বিষয় আছে। কারণ হচ্ছে প্রধান উপদেষ্টার জন্য একা বিএনপি দাঁড়িয়ে তারা আবার পক্ষপাতের অভিযোগ নিতে হবে, প্রধান উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ হতে হবে যে বিএনপি ওনাকে রক্ষা করছে, উনি বিএনপিকে জিতিয়ে দেবেন। সুতরাং এইভাবে এটা নানান দিক ইকুয়েশন মিলিয়ে আমার মনে হয় এটা একটা ওয়াইজ ডিসিশন হয়েছে। সমঝোতা, সহমর্মিতা, একমত হয়ে নির্বাচন পর্যন্ত যাওয়া, এই বিষয়টা তার। ওকে, সাখাওয়াত হোসেন শান্ত, আমি একটু জানতে চাই যে হেফাজতের এক অংশের সাথে বিএনপির এক ধরনের সমঝোতা হচ্ছে, এরকমটা একটু আমরা জানতে পাচ্ছি। তা আসলে এটা কি, মানে ইসলামী জোটগুলো তাদের ভোট বাক্স এক করতে চাইছে, সেটাকে ঠেকানোর জন্যই কি তাদের সাথে যাওয়া, নাকি আসলে কোনো আদর্শিক জায়গা আছে? এইটা নির্বাচনী ইকুয়েশনের বিষয়। তার আগে বরং আমি ওই মাসুদ কামাল ভাই পিয়ারের পক্ষের মানুষ, সবসময়ই এর আগেও অনেক অনুষ্ঠানে বসছি, মাসুদ কামাল ভাই পিয়ারের পক্ষে বলেন, কিন্তু এবারই হোক বা জামাতের এই অবস্থান যে শর্ত সাপেক্ষ এটা সমালোচনা করেন, কিন্তু পিয়ারের পক্ষে। পিয়ার নিয়ে মাসুদ কামাল ভাই নিশ্চয়ই অনেক পড়াশোনা করেছেন, আমি টুকটাক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। যেই দেশে জেনারেল পিপুলের মধ্যে ডেমোক্রেটিক ভ্যালু কম, যেই দেশে ধান্দাবাজের সংখ্যা বেশি, সেই দেশের জন্য পিয়ার উপযুক্ত না। পিয়ার কোনো ভালো ফলাফল দিতে পারে না থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা বাংলাদেশের মতো যে আর্থসামাজিক প্রেক্ষাপটের। তার অতি সাম্প্রতিক উদাহরণ হচ্ছে নেপাল এবং শ্রীলঙ্কা। নেপাল এবং শ্রীলঙ্কায় কিন্তু পিয়ার পদ্ধতি আছে, এবং শ্রীলঙ্কায় তো অনেক বছর ধরে 1978 সনে পিয়ার পদ্ধতি পাশ হয়েছে, 79 নির্বাচনে প্রথম পিয়ার প্রয়োগ হয়।
এবং নেপালের শ্রীলঙ্কার পিয়ারটা কিন্তু তুলনামূলকভাবে একটু অন্যরকম, ডিস্ট্রিক্ট বেস পিয়ার, একটা জেলার মধ্যে অন্তত সেখানে নেতাদের চিনে মানুষ, যে সরাসরি নেতার নামে না দিলেও এই জেলার ধরেন 10টা আসন, 10টা আসনের মধ্যে কারা কারা ক্যান্ডিডেট কোন দলের সেটা বুঝে কোন দলকে আমি দিব সেটা, আবার ওই যে প্রেফারেন্স ভোটে গিয়ে আবার এর মধ্যে নেতাদের নামও 3টা ভোট দিতে হয়, যে কোন যারা হাইয়েস্ট ভোট তাদের মধ্য থেকে এমপি নিতে হবে, ফলে ওদেরটা তুলনামূলক ভালো পদ্ধতি। তারপরও শ্রীলঙ্কা দুর্নীতি, স্বজনপ্রীতি, ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা, এইসব নানান অভিযোগ থেকে মুক্ত হতে পারে না, এই গণঅভ্যুত্থানের মধ্যে পড়েছে। নেপালও তাই পড়েছে। এখন পিয়ারের যে সুবিধাজনক উদাহরণ ইউরোপে আসছে, সেইগুলোর সঙ্গে তো আমাদের ডেমোক্রেটিক অবস্থান, আর্থসামাজিক অবস্থান, আমাদের জনগণের যে শিক্ষার অবস্থান কোনো কিছু তুলনাযোগ্য না। সুতরাং পিয়ার এই দেশে হলে বিভিন্নভাবে আরও নমিনেশন বাণিজ্য কম হবে বলে বলছে না, জামাতের নেতা বলল সেদিন রংপুরে, নমিনেশন বাণিজ্য সংখ্যায় কম হবে, পরিমাণে অনেক বেড়ে যাবে, কারণ ওই 300-র মধ্যে জায়গা পেলে একটা দলের কত শতাংশ ভোট পেতে পারে এটা একটা ধারণা আছে। সুতরাং যে 20% ভোট পেতে পারে একটা দল, এই ধারণা থাকলে সে 60টা আসন পাবে, তাহলে প্রথম 60 জনের মধ্যে থাকার জন্য মরিয়া হয়ে বড় ব্যবসায়ী, বড় টাকাওয়ালা, বড় প্রভাবশালীরা এবং আত্মীয় তোষণ সেইভাবে ঢুকে পড়বে না। তার নিশ্চয়তা এদেশে আপনি কিভাবে দেন? আপনি এই রাজনৈতিক দলগুলোর প্রতি এত আস্থা যে এরা পিআর সিস্টেমে ওই যে তার যে নেতা সিলেকশন করবে এমপির জন্য যাদেরকে দেখাবে, সেটা এত সহিভাবে দিবে টাকা ছাড়া বা এত সহজে। সুতরাং ওই পর্যায়ে দলগুলি আসুক, দেশ আসুক। সেকেন্ড ইস্যু হচ্ছে গিয়া, আপনি পিআর পদ্ধতিতে একটা দল ধরেন বিএনপি 300 আসনে 300 ক্যান্ডিডেট ঘোষণা করলো, শরীয়তপুরে 1 আসনে আমার বাড়ি, ওইখানকার একজন সাধারণ জনগণ সে তো তার সবাই তো তার নিজের আসনের এমপিকেও সবাই একবার চেহারা দেখে না বা চিনতে পারে না। 300 আসনে এমপি হিসেবে কাদেরকে বিএনপি দিল, সে ভালো না খারাপ, তাহলে এই দলের মোটিভ কি, এটা কি করে বুঝবে? শুধু দলের নামে আর মার্কার নামে সে ভোট দিয়ে দিবে কাউকে না জেনে, যাচাই না করে, তারপর সেই দল জিতে আসবে এবং এইরকম টাকাওয়ালা, ব্যবসায়ী, ধান্দাবাজ, চান্দাবাজ তারা প্রায়োরিটি পেয়ে গেল। তখন কি করবেন আপনি? অন্তত দল যদি কোনোভাবে নমিনেশন বাণিজ্য করেও কাউকে নমিনেশন দেয়, তারপর দিয়েও তাকে তো জনগণের হাতে ছেড়ে দিতে হচ্ছে যে আমার একে আপনারা পছন্দ করে নির্বাচিত করে আনেন কিনা, সেই সুযোগটাও অন্তত তাদের হাতে থাকে। এই সব কেড়ে নিতে চান পিআর দিয়ে। সুতরাং পিআর নিয়ে যারা বলতে চান, প্রচারণা চালান, কথা বলেন, দেশের মানুষ যদি বুঝে শুনে একসময় সেই পর্যায়ে যায় গ্রহণ করুক। সুতরাং পিআরের পক্ষে কথা বলবার মতো আমাদের দেশের প্রেক্ষাপটে আমি কোনো লজিক খুঁজে পাই নাই। সরি মাসুদ কামাল ভাই, যদি আপনার সঙ্গে প্রোগ্রামের পরও আমি দরকার হলে কথা বলবো, যদি আপনি লজিক দিয়ে আমাকে কনভিন্স করতে পারেন, আমি এরপর থেকে আপনার সঙ্গে পিআরের পক্ষে কনভিন্সিং কথা বলবো। আমি অনেক ভেবে চিন্তে আমি এটা নিয়ে আর্টিকেল লিখেছি, আমি কিছু পড়াশোনা করার চেষ্টা করেছি, পিআর নিয়ে আমি এরকম হোপফুল কোনো কিছুই আমি দেখি না। অথচ এইরকম একটা ইস্যু নিয়ে জামায়াত এবং ইসলামী আন্দোলনের মতো একটা ফ্যাসিবাদের পক্ষে সহযোগী যারা ওই নির্বাচন, শেখ হাসিনার অধীনে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে বৈধতাই শুধু দেয় নাই, ওই চরমনাই পীর সাহেবের একটা ভিডিও এখন ভাইরাল হচ্ছে, আপনাদের চোখে পড়েছে কিনা? শেখ হাসিনা নাকি 6 বছর বয়স থেকে নামাজ পড়তো, নামাজের দাগ পড়ে গেছে কপালে। উনি জিজ্ঞেস করছেন যে আপনার কপালে তো নামাজের দাগ, বলছে 6 বছর বয়স থেকে পড়ি, মা নাকি ভাত দিত না নামাজ না পড়লে, এই জন্য 6 বছর বয়স থেকে অভ্যাস হয়েছে। এই বয়ান প্রচারকারী পীর, সেই পীর তাদেরকে ধর্মীয়ভাবে এবং ওই তাদের ফ্যাসিবাদের পক্ষে নির্বাচনে গিয়ে জায়েজ করা দল, তাদেরকে সঙ্গে নিতে তাদের বাদে না, তাদের এখন উল্টা হইলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। ওইটা জাতীয় পার্টি এমনিতেই খুব নীতিগতভাবে খুব গ্রহণযোগ্য দল না, তারা জনগণকে যতটা প্রভাবিত করতে পারে তার থেকে এই ওয়াজ করা এবং ধর্মীয় পন্থী এরা কিন্তু সাধারণ মুসল্লিদের প্রভাবিত করতে পারে, তাদের নিয়ে জামাত এখানে যাচ্ছে। এইবার যে প্রশ্নটা আপনি করেছিলেন যে বিএনপি হেফাজতের সঙ্গে কেন যাচ্ছে, এটা সিম্পল এক কথায় বলি, এটা নির্বাচনী ইকুয়েশন। বিভিন্ন সময় ধরেন এই যে জামায়াত ইসলাম যে কারণে ফ্যাসিবাদের পক্ষে জেনেও এবং এই মওদুদি পন্থীদের যারা মুসলিম হিসেবেই মানতে চাইতো না, এইরকম শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশকে সঙ্গে নিচ্ছে এবং একসঙ্গে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে, ইটস এ প্রাইমারি স্টেজ ফর কোয়ালিশন। তারা একটা নির্বাচনী জোট করার এটা প্রথম পদক্ষেপ, যুগপৎ আন্দোলন দিয়ে নামা। তাহলে সেইখানে যদি এই ইসলামপন্থীরা বেশি সংখ্যায় এক হয়ে সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করে
জামায়াত ইসলাম বা এই দিকে ভোট টানতে না পারে, সেই জন্য ইসলামপন্থীদের মধ্যে যারা একটু অরাজনৈতিকভাবে চিন্তা করে মানুষকে সদুপদেশ দিতে পারে, তাদের তো হেল্প সিক করতেই পারে যে কোনো রাজনৈতিক দল। আমার ধারণা বিএনপি সেই রকম ইকুয়েশন থেকে এদের সঙ্গে বসছে, আলোচনায় বসছে। আমরা এই